সিভিল সহপাঠীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির পরীক্ষা এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সবাই প্রস্তুতি দুর্দান্তভাবে করার চেষ্টা করছে এবং এমত অবস্থায় এক শ্রেণীর প্রার্থী রয়েছে যাদের সত্যি এটা বড় অসুবিধে রয়ে যাচ্ছে এই কম সময়ের মধ্যে কনসেন্ট্রেটেড ওয়েতে মনকে মনোযোগী করে নির্দিষ্ট পড়ার মধ্যে ডুবে যাওয়া। এই কাজটা বেশ কৌশলগতভাবে কঠিন, ট্রিকি বলা চলে, কিন্তু এটা করতে হবে কারণ সময় যেহেতু কম, আমাদের যেহেতু একদম সীমিত সময়ের মধ্যে প্রস্তুত হয়ে যেতে হবে। তার জন্য কি কি করণীয় সেসব নিয়ে আজকের আলোচনায় আমরা আসব। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা সামনে থাকলেও পড়ায় মন বসাতে পারছে না অনেকে, কেন এবং কিভাবে, এই বিষয়টার উপরে আজকে একদম নির্দিষ্ট করে ফোকাস করব। তো শুরুর আগে আমরা বলে দিই এই পুরো ভিডিওটা দুটো ভাগ আছে। প্রথম ভাগে আমরা আলোচনা করব কারণগুলো কি, কেন তারা মন বসাতে পারছে না, কেন অনেক অ্যাসপিরেন্ট রীতিমতো মেধাবী হওয়া সত্ত্বেও এই সময় তাদের মন বসছে না, কেন, কারণটা কি, কারণগুলো কি কি রাদার। এবং পরের ভাগে আমরা আলোচনা করব এর সলিউশনস গুলো কি কি আছে, কোন কোন পথে, কোন কোন উপশমের পথ যদি আমরা একটু ফলো করতে পারি তাহলে আমরা অনেকটা তাড়াতাড়ি এই সমস্ত বিভ্রান্তি থেকে দূরে সরে গিয়ে পুনরায় পড়ায় মনোযোগ বসাতে পারবো এবং অনেকটাই কার্যকরভাবে নিজেদেরকে বদলে ফেলতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথম যে অর্ধটাতে আমরা আলোচনা করব সেটা হলো কেন পরীক্ষার আগে মন বসছে না। দেখো, অনেক ভেবেচিন্তে আমি বুঝলাম যে এতে মূলত 7টা পয়েন্ট আছে যে কারণে মোটের উপর প্রার্থীরা পড়াতে মন বসাতে পারছে না, এবং এই 7টা পয়েন্ট একে একে আমরা আলোচনা করব। কিন্তু এই পয়েন্টগুলোর সঙ্গে আমি আরেকটা সতর্কীকরণ জারি করতে চাইছি। হতে পারে এই পয়েন্টগুলো সবার ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে, হতে পারে যে তাদের লড়াইটা, তাদের নিজস্ব যে সংগ্রামটা সেটা সম্পূর্ণ অন্যভাবে রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিষয়গুলো হয়তো একটু আলাদা হতে পারে, কিন্তু আমি যেহেতু সার্বিকভাবে মোটের উপর সবার কথা বলছি তাই আমার বিশ্বাস এই পয়েন্টগুলো তোমরা অনেকেই অনেকগুলো পয়েন্টই রিলেট করতে পারবে নিজেদের পড়াশোনায় না মন বসার জন্য। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সিলেবাস শেষ করার চাপ। সিলেবাস শেষ করার চাপ, এটা অনেকের ক্ষেত্রেই মনে হতে পারে সিলেবাস অনেক বড়, এর ভেতরে অনেক খুঁটিনাটি রয়েছে, তারা পড়তে বসেই তাদের সিলেবাস তাদের ভয় দেখাচ্ছে, সময় তাদেরকে ভয় দেখাচ্ছে যে কয়েকটা দিন মাত্র পড়ে আছে, তারা কিভাবে সিলেবাস শেষ করবে ইত্যাদি। ফলে সিলেবাস কভার করা যাবে কিনা এই ভয় তাদের চেপে বসছে, এতে করে আদতে তাদের পড়ায় মন কিন্তু বসছে না। দ্বিতীয়ত, অনিয়মিত রুটিন। এই রুটিন মাফিক না চলার যে প্রবণতা, সেখানে আমরা দেখতে পাই যেমন তেমন সময় ঘুম, যেমন তেমন সময় খাওয়া দাওয়া, যেমন তেমন সময় পড়তে বসা, সবই যেন বিশৃঙ্খল ভাবে পুরো চলতে শুরু করেছে, এবং এটা তুমি যে নির্দিষ্ট সময় বিট বাই বিট মনোযোগী হবে সেটা কিন্তু করতে দিচ্ছে না। ফলে এটাও কিন্তু আরেকটা পড়াই না মন বসার কারণ। তৃতীয়ত, এটা সম্ভবত সবার ক্ষেত্রেই কম বেশি কার্যকর এবং বিভ্রান্তির অন্যতম কারণ, সেটা হচ্ছে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বা আসক্তি। মোবাইল, বারবার ফোন চেক করার অভ্যাস মনোযোগ হরণ করে নিচ্ছে। বারবার এটা দেখা যে গোটা পৃথিবীতে কি চলছে, আমার বন্ধু বান্ধবরা কি করছে, ইভেন তারা যদি প্রস্তুতির সঙ্গে জড়িত থাকে তারাও কি কি পোস্ট করছে বা তারা কোথায় রয়েছে, সব সময় এই সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশনটা, মোবাইল অ্যাডিকশন যেটাকে আমরা বলছি, এটা কিন্তু আরেকটা ক্ষতির কারণ হচ্ছে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ফলাফল ভীতি এবং আত্মবিশ্বাসের অভাব। আমি এটা দেখেছি যে আমি কি পারবো এই প্রশ্নটা সব থেকে বেশি প্রার্থীদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কি পারবো, এতদিন পর হচ্ছে, আমি যদি না পারি তাহলে বোধহয় আমাকে লোকে কি ভাববে ইত্যাদি। এই যে আত্মবিশ্বাসের অভাব, এটাকে কিন্তু উই পোকার মতো ঘুম ধরিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে, তোমাকে পোক্ত থাকতে দিচ্ছে না নিজের প্রিপারেশনের নিরিখে। 5 নম্বর যে পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে অনেকের একঘেয়ে পড়াশুনোর অভ্যাস। এটা খুব কম প্রার্থীরা
এটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে, বিশেষ করে তারা যারা যে কোনো পরিস্থিতিতে কম বেশি একইভাবে পড়াশুনো করে গেছে, এই এতগুলো বছর ধরে এসএসসি হয়নি তৎসত্ত্বেও। তো এখন এসএলএসটি পরীক্ষা যে হবে তাদের ক্ষেত্রে এটা বিশেষ করে অসুবিধের, কারণ তারা দীর্ঘমেয়াদী স্তরে একটু একটু হলেও প্রিপারেশন নিয়ে গেছে, প্রস্তুতি নিয়ে গেছে, এবং এই ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছে যে তাদের একটা মানসিক ক্লান্তি আসছে এতদিন পরে, এখন পরীক্ষায় গিয়ে আসছে তৎসত্ত্বেও আসছে। এইটা কিভাবে এটা থেকে বেরিয়ে আসা যায় এটা আমরা পরে আলোচনা করছি, কিন্তু এটা হলো 5 নম্বর কারণ, যে দীর্ঘ সময় ধরে একঘেয়ে ভাবে টানা পড়াশোনা করে যাওয়া, মনোযোগ কিন্তু থাকতে দেয় না। 6 নম্বর পয়েন্ট খুব খুব ভ্যালিড, এবং আমার মনে হয় তোমাদের অনেকেই এটার সঙ্গে রিলেট করতে পারবে সরাসরি। সেটা হচ্ছে তুলনার চাপ, কম্প্যারিজন। দেখো, তুলনা, আমার বন্ধু পেরে গেছে, এতদিন জীবনে অনেকটা এগিয়ে গেছে, আমি এখনো এসএসসি পাইনি বা ইত্যাদি, বা আমি আমি একটা সাবজেক্ট ধরে পড়াশোনা করেছি, সেখানে আমি এখন এক্সেল করতে পারলাম না, আমার কোনো প্রতিষ্ঠা নেই। অন্যান্য আমার থেকে ছোটরা তারা হয়তো অনেকটা পরে জীবন শুরু করেছে, নিজের নিজের ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই যে তুলনা তোমাকে এই পেনাল্টিমেট মোমেন্টে, একদম চূড়ান্ত সময়ে এসে তোমাকে কিন্তু মনোযোগী রাখতে দিচ্ছে না। কোথাও না কোথাও ব্যাক অফ ইউর মাইন্ড তুমি বারবার ধরে এটা মনে করছো যে তোমাকে সেটা পেরে যেতে হবে, কিন্তু তুমি যাওনি। ফলে এই চাপটা, যেটা এবারেও তুমি যদি না পেরে যাও তাহলে কি হবে, সেটা কি এই তুলনাটা তোমাকে কিন্তু পশ্চাদপসারী করছে মনোযোগের দিক থেকে। এবং 7 নম্বর, এটা শুধু এসএসসির সঙ্গে যুক্ত নয়, সমস্ত সামগ্রিক জীবনের সঙ্গে যুক্ত, কিন্তু এটা এসএসসি কিছুটা এটা ট্রিগার করছে বটেই। সেটা হচ্ছে ভবিষ্যতের চিন্তা এবং দুশ্চিন্তা। না পারলে কি হবে, এই চিন্তাটা মন বসতে দিচ্ছে না পড়াতে, মনকে অস্থির করে তুলছে সব সময়। তুমি না পারলে কি করবে, ভবিষ্যৎ আগামী 5 বছরে কি হবে, 10 বছর কি হবে, তোমার এখনো প্রতিষ্ঠা আসেনি, তোমাকে তোমার সংসার হয়নি, তোমার ইভেন বাড়িতে বৃদ্ধ মা বাবা আছেন, তোমার ভাই বোনরা আছেন, তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। এই যে একাধিক চিন্তার যে চাপটা, চিন্তা দুশ্চিন্তা অতিচিন্তা যাই বলো, এটাও কিন্তু তোমাকে মনোযোগী করতে দিচ্ছে না। তো আমি মোটের উপর এই 7টা পয়েন্টই মোটের উপর খুঁজে পেয়েছি, যেটা কম বেশি প্রায় সমস্ত প্রার্থীকে প্রভাবিত করছে। এরপর এই ভিডিওর দ্বিতীয় সেগমেন্টে আমরা আলোচনা করব যে এর থেকে বেরিয়ে আসার উপায় কি, কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আমরা একটু তাড়াতাড়ি নিজেদের ফোকাসটাকে রিগেইন করতে পারবো, পুনরায় পড়াশোনায় ফিরতে পারবো এত কিছু দুশ্চিন্তা না করে। তো এটা আমি 10টা মেন পয়েন্টে ভাগ করেছি। তো চলো শুরু করা যাক, কোন কোন সলিউশনের পথ বা উপশমের পথ আছে এর থেকে বেরিয়ে আসার এবং পড়াশোনায় পুনরায় মনোযোগ স্থাপন করার। 1 নম্বর পয়েন্ট, বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা বা টার্গেট ফিক্স করো। প্রতিদিনের জন্য ছোট ছোট অ্যাচিভেবল টার্গেট করো। প্রচুর মানে সিলেবাসের প্রচুর অংশ তোমাকে শেষ করার দরকার নেই, তুমি একটু একটু করে টার্গেট করো, পুরো সিলেবাসটা পড়ে নাও, সেটাকে ছোট ছোট পার্টে ভাগ করে দাও, উইদিন 1 to 1.5 মান্থ, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি পুরো সিলেবাসটাকে শেষ করে ফেলতে পারবে। এরকম করে পুরো সিলেবাসটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করে ফেলো। এইবার প্রত্যেকটা সিলেবাসের ওই পার্ট গুলোতে জোর দাও, তুমি দেখবে খুব নির্দিষ্ট পদ্ধতিগতভাবে ছোট ছোট পড়াশোনার শিডিউলের মধ্যেই তুমি কিন্তু সেই সিলেবাসটাকে শেষ করে ফেলতে পারছো। নাম্বার 2, স্টাডি রুটিন তৈরি করো। স্টাডি রুটিনটা তোমার অলরেডি নষ্ট হয়ে গেছে। তুমি ভাবছো যে তুমি সকাল সন্ধ্যে দুপুর রাত্রি পড়তে বসছো, কিন্তু এটা পড়া হচ্ছে না। তুমি যেটা করছো, পড়তে গিয়ে সেই রুটিনটা ফলো করছো না যেটা তোমার করা দরকার। পড়তে হয়তো বসছো, কিন্তু পড়তে গিয়ে যেটা পড়াতে তোমার রুটিন করা আছে সেটা না পড়ে অন্য একটা জিনিস পড়ছো, যেটা পড়া দরকার নেই সেটা পড়ছো। ফলে তোমার যেটা রুটিনে থাকা বিষয়টা, যেটা তুমি অলরেডি প্ল্যান করে রেখেছো, সেটা কিন্তু হচ্ছে না। তাই স্টাডি রুটিন মেনটেন করো, এবং স্টাডি রুটিন মেনটেন করতে গিয়ে তোমার যেটা সুবিধা হবে, তুমি দেখবে তোমার অজান্তেই তুমি ধীরে ধীরে পুরো সিলেবাস তো শেষ করে ফেলেইছো, এবং অনেক পোক্তভাবে সিলেবাসটাকে শেষ করে ফেলেছো। তো এটা যখন তোমরা ফলো আপ করবে, আমার মনে হয় যে তোমরা অনেক বেটার ফিক্সেশন পাবে নিজের মনোযোগের উপরে। 3 নম্বর, এটাকে আমি বলি ডিজিটাল ডিটক্স। সত্যিকারে যে সমস্যাটা এই আধুনিক যুগে এসছে, সেটা হচ্ছে ডিজিটালি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দিক থেকে আমরা যুক্ত হয়ে পড়েছি। এইটা তার 99.99% কন্টেন্টই কিন্তু আমাদের কোনো কাজে দেবে না। সেই কাজে দেবে এরকম বিষয়গুলোকে তোমাকে ফোকাস করতে হবে, তবে তোমার কিন্তু আদতে কিছু একটা হবে। যখন
তুমি এই জায়গাতে নিজের কাজে দেওয়ার মতো জায়গাটাকে কাজে লাগাবে, তখন তোমাকে যেটা বুঝতে হবে যে এই 2 মাসের জন্য তোমাকে নিজেকে কথা দিয়ে রাখতে হবে যে তুমি তোমার মোবাইল সাইলেন্ট বা এয়ারপ্লেন মোডে রাখবে। সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলো যেগুলো আছে ফর দ্য টাইম বিং, কিছু দিনের জন্য, অন্তত 2 মাসের জন্য নিজেকে অন্তত কথা দাও যে সেগুলো তুমি আনইনস্টল করে রাখবে বা সেগুলোকে ডরমেন্ট করে রাখবে, সেগুলোকে তুমি এই মুহূর্তে অ্যাক্টিভেট করবে না। আর যদি নেহাত করতেও হয়, যখন তুমি আদতে পড়াশুনো করছো না শুধু সেইটুকু সময় করবে। আমার তোমাদের কাছে পরামর্শ হবে যে তোমরা যদি পারো, পড়ার সময় ফোনটাকে সাইলেন্ট করে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে দাও চাবি দিয়ে। আবার যখন তোমার পড়াশুনো হয়ে যাবে তারপরে তুমি সেটাকে বের করবে। এতে করে তোমার এই ডিজিটাল ডিটক্সটা কিন্তু হতে শুরু করবে। প্রথম 5 দিন 7 দিন একটু অসুবিধা হবে, তারপরে তুমি দেখবে তোমার অভ্যস্ত স্তরে কিন্তু এটা পেরে গেছো। এটা করো। 4 নম্বর পয়েন্ট, আত্মবিশ্বাস যেটা হারিয়ে গেছে সেটা বাড়াতে হবে। কিভাবে করবে? সিম্পল, একটা জিনিস পড়তে বসে নিজেকে আগে ফিড করাও, তারপরে পড়তে বসো। নিজেকে মনে মনে বিশ্বাস করাও যে তুমি পারবে, তুমি আগের থেকে অনেক বেশি ভালোভাবে মনোযোগ দিয়ে শুরু করতে চলেছো। তুমি অ্যাবসলিউটলি নিজেকে যুদ্ধকালীন তৎপরতায় বলো আমি এই কাজটা করতে বসছি, মানে আমি প্রস্তুত। দ্যাট ইজ ইট। যখনই তুমি ধীরে ধীরে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন এই জিনিসটা প্র্যাকটিস করবে, তোমার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাসের ভিত গড়ে উঠবে। যখন তুমি সেটা পেরে যাবে, তখন তুমি দেখবে তোমার আর কোনো ধরনের কনফিডেন্সের যে জায়গাটা, আত্মবিশ্বাসের যে জায়গাটা তোমার দুর্বল হয়ে পড়েছে, সেটা কিন্তু আর হবে না। অনেক বেশি পোক্ত আত্মবিশ্বাস নিয়ে তুমি লেগে থাকতে পারবে। 5 নম্বর, বিষয়টা পরিবর্তন করো। যেটা পড়ছো একঘেয়ে ভাবে পড়ো না, তোমার রুটিন যেন তার মধ্যে একটা বৈচিত্র্য থাকে। সেই বিষয় পরিবর্তন করে যখনই পড়তে 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 বসবে, সেই জিনিসগুলোকে যখনই তুমি দেখতে শুরু করবে, তখন তুমি দেখবে যে যে টপিকটা তুমি ধরেছিলে, তুমি যদি এরকম ভাবো সেই টপিকটা শেষ করে আমি আরেকটা টপিকে যাব, এরকম নাও হতে পারে। এসএলএসটি ক্যান্ডিডেটদের কাছে সাধারণত আমরা দেখতে পাই যে একটা সাবজেক্টে তাদের নিজের সাবজেক্টেই পড়াশোনাটা মূল থাকে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখো যে তোমাদের সাবজেক্টে যে টপিকটা তোমরা ধরেছো, সকালেও সেটা পড়ছো, দুপুরেও সেটা পড়ছো, বিকেলেও সেটা পড়ছো, রাত্রেও সেটা পড়ছো। এমনটা করলে একঘেয়েমি আসতে পারে, তোমার মনোযোগ নাও থাকতে পারে। চেষ্টা করো ডাইভার্সিফাই করতে, মানে ওই সাবজেক্টের মধ্যে আরো 2-3টে অন্য টপিকের উপর সারাদিন পড়াশোনা করো। তোমাকে একসঙ্গে একটা টপিক শেষ করেই যে আরেকটা টপিকে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই একঘেয়েমিটা কাটালে তোমাদের দেখবে অনেক বেশি মনোযোগটা ভালোভাবে আসবে। 6 নম্বর, সেলফ কম্প্যারিজন, নট আদার্স কম্প্যারিজন। মানে সবসময় নিজের সঙ্গে তুলনা করো, নিজের যে প্রয়াসটা আছে সেটা, অন্যদের সঙ্গে নয়। আচ্ছা, নিজের সঙ্গে আমরা নিজেকে কিভাবে তুলনা করতে পারি? খুব সিম্পল। আজকে যতটা তুমি পড়লে, তোমার যতটা আজকে হলো, সেটাকে নোট ডাউন করে রাখো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, এবং টার্গেট রাখো, নিজেকে এটা ফিড করিয়ে রাখো রাত্রেবেলা যে আগামীকাল যখন আমি আবার রিস্টার্ট করব, আজকের পড়ার যে গতি, আজকের পড়ার যে রিটেনশন কোয়ালিটি, ধারণ ক্ষমতা আমার মস্তিষ্কে, সেটাকে আমি বিট করব পরের দিনে, আগামীকাল। এইটা হচ্ছে সেলফ কম্প্যারিজন। যখন তুমি নিজেকেই বিট করতে থাকবে ইচ অ্যান্ড এভরি ডে একটু একটু করে, তুমি অ্যাবসলিউটলি অপ্রতিরোধ হয়ে উঠবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। এই কম্প্যারিজনটা তাই নিজের সঙ্গে না করে, মানে অন্যদের সঙ্গে না করে নিজের সঙ্গে করো, নিজের কাজগুলোর উপরে করো। যখনই তুমি সেটা করবে, তখনই তুমি দেখবে ওভারঅল একটা ভীষণ বড় ক্লাচ পাচ্ছ, তুমি নিজের কন্ট্রোল পাচ্ছ নিজের পড়াশোনার উপরে। হয়েছে? 7 নম্বর, মেডিটেশন এবং ডিপ ব্রিদিং। দেখো, ব্রিদিং এ যেটা সব থেকে বড় সুবিধে 7 নম্বরে, এই পয়েন্টে আমি আলোচনা করতে চাইছি এই কারণে, কারণ এটা সরাসরি পড়াশোনার সঙ্গে জড়িত না হলেও সার্বিক পড়াশোনাটাকে রিটেন করাতে তোমার ভীষণ রকম সাহায্য করে। এটা কি কাজ করে? এটা সিম্পল, তোমার মধ্যে একটা শান্তি আনতে শুরু করে। যে কোনো জীবনে আমরা যে কোনো বড় লক্ষ্যতে যদি যেতে চাই, পৌঁছতে চাই, সবার আগে আমাদের যেটা ইনস্টল করতে হয় নিজেদের মধ্যে, সেটা হলো পিস বা শান্তি। যখনই আমরা এই শান্তিটা আনতে পারবো, তখন কিন্তু আমরা যে কোনো জিনিস ভালোতর তাড়াতাড়িতে বেশি সময়ের জন্য সেটা রিটেন করতে পারবো। এটা কি করতে হবে? প্রতিদিন প্রত্যেকটা পড়াশুনো শুরু করার আগে অন্তত 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে শান্তভাবে বসে একটু গভীর শ্বাস নাও এবং ছাড়ো। 5 থেকে 10 মিনিট, তোমার টাইম যেটাতে পারমিট করবে, তুমি যতটাতে শান্তি অনুভব করবে। এই স্থিতিশীল নার্ভ যখনই করে তুমি পড়তে বসবে, তখনই তোমার কিন্তু এটা প্রিপারেশন তোমার হয়ে গেল, মানে প্রস্তুতির আগের পূর্ব প্রস্তুতি, এটা তোমার হয়ে গেল। ফলে মেডিটেশন এবং ডিপ ব্রিদিং তোমার কিন্তু ভীষণ রকম কার্যকর হবে। 8 নম্বর, রিভিশন এবং মক টেস্ট। দেখো,
শুধু পড়া কভার করলেই হবে না, সেটাকে প্র্যাকটিস করতে হবে, সেটাকে মক টেস্ট দিয়ে নিজের আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে। যখন তুমি মক টেস্ট দেবে, তুমি যেটা পড়েছো সেটা কতটা বুঝেছো এবং সেটা কিভাবে প্রয়োগ করতে পারছো কিনা সেটার কিন্তু সম্যক একটা ধারণা তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং এইটাই তোমাকে আরো নিখুঁত করবে। মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি নিজেকে নিখুঁত না করতে পারো, তোমার শুধু দাগ দিয়ে আসাই হবে, পরীক্ষায় নম্বর ভালো আসবে না। তোমাকে নিখুঁত করতে হবে, এবং এই নিখুঁত হতে গেলে প্র্যাকটিসটা তোমাকে কিন্তু সমান রকম ভাবে পড়াশোনার সঙ্গে প্রত্যেক দিন একটু একটু করে কন্টিনিউশনে রাখতে হবে। এই সূত্রে বলে রাখি, সিভিল সহপাঠীর পক্ষ থেকে আমরা এসএসসি প্র্যাকটিস পড় শুরু করেছি, যেখানে প্রতি সপ্তাহে 5টা করে পূর্ণাঙ্গ মক টেস্ট তোমাদের কাছে চলে যাবে, এবং এতে করে তোমরা নিজেদের সময় এবং নিজেদের সুবিধে মতো এই প্র্যাকটিস সেট গুলো তোমরা নিজেদের সাবজেক্ট অনুসারে প্র্যাকটিস করতে পারো। এতে করে তোমাদের কিন্তু অ্যাকুরেসি বাড়বে। এইটা চলবে আমাদের একদম পরীক্ষার আগে পর্যন্ত, এবং সেই অর্থে তোমরা দেখো 5টা করে যদি সেট হয় এবং প্রতিটাতে যদি 60 নম্বর করে পূর্ণমাত্রার কোয়েশ্চেন হয়, তুমি প্রতি সপ্তাহে 300টা করে কোয়েশ্চেন সেট সলভ করছো। এতে করে শুধু যে তুমি নিজেকে পোক্তই করবে না, তোমার সংশোধনীর মাধ্যমে আরো নিখুঁত করে নিতে পারবে নিজের সাবজেক্টে। তো এটা তোমরা দেখতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমরা নিজেদের যে এনরোলমেন্টের জন্য যে জিনিসগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমরা পাঠিয়ে দাও, তোমাদের এনরোলমেন্ট হয়ে যাবে এবং তোমরা প্রথম দিন থেকেই এটাতে অনেকটা পোক্তভাবে শুরু করতে পারবে রিভিশন এবং মক টেস্ট। 9 নম্বর, এইটা পড়াশোনার বাইরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফ্যামিলি এবং মেন্টর। আমাদের বাড়িতে, আমাদের চারপাশে যে সমস্ত সাবজেক্ট এক্সপার্টস রয়েছেন, যে সমস্ত ফ্যামিলি মেম্বার রয়েছেন যারা সত্যিই তোমার প্রথম থেকে শুভাকাঙ্ক্ষী, যে কোনো মানসিক চাপে তাদের সঙ্গে বসে গল্প করো, একটু কথা বলো। এতে করে তোমার কিন্তু অনেক ধরনের জটিলতা কমবে। অনেক সময় কি হয়, আমরা এত বেশি ওভার থিঙ্ক করি যে আমাদের সরল সহজ জিনিসগুলো কঠিন লাগতে শুরু করে। এইটা ওই ফ্যামিলি বা মেন্টরদের সঙ্গে কথা বললে আমাদের অনেক সরল হয়ে যায়, আমাদের মনোযোগ তখন আরো বেশি ফোকাসড ওয়েতে সেখানে পড়তে থাকে। তাই চেষ্টা করো ফ্যামিলি এবং মেন্টরদের সঙ্গে কথা বলতে, প্রিয় মানুষদের সঙ্গে কথা বললে মন এমনিতেই ভালো থাকে। আর সবশেষে 10 নম্বর, নিজের ছোট ছোট যে প্রোগ্রেস গুলো আছে, ধরো যেটা তুমি কোনোদিন ভাবতেই পারোনি যে 15 দিনে অনেকগুলো টপিক আছে যেগুলো তুমি শেষ করে ফেলবে, সেটা যখন সেলিব্রেট করবে সেটা তুমি কিন্তু উপভোগ করো। তুমি যদি এটা মনে করো ঠিক আছে হয়ে গেছে, এখন অনেকটা পথ বাকি আছে, ওটাও হয়ে যাবে, কিন্তু যেটুকু তুমি পারলে সেটাকে সেলিব্রেট করো, নিজেকে প্রশংসা করো, নিজেকে থ্যাংক ইউ বলো যে তুমি এটা পেরেছো, তুমি এটা চেষ্টা করেছিলে, তুমি এটা পেরেছো, তোমার অ্যাচিভমেন্ট এটাই। যখন তুমি এটা করতে শুরু করবে, বাকি যেটুকু পথ বাকি আছে সেটা বড্ড সহজে তুমি কিন্তু পেরিয়ে যেতে পারবে। তো এটা তোমরা কিন্তু মাথায় রাখবে, এবং একটা যুক্তিপূর্ণ পদ্ধতিতে জীবনে আহ, যে কোনো ক্ষেত্রে কনসিস্টেন্সিটা বজায় রাখবে। যখনই তুমি কনসিস্টেন্সি বজায় রাখবে, তখনই কিন্তু সব থেকে সহজ উপায়ে তুমি কিন্তু পেরে যেতে পারবে। মনে রাখবে, মন না বসলে নিজেকে দোষ না দিয়ে বোঝার চেষ্টা করো কেন মন বসছে না। এরপর সেই সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠো। ইংরেজিতে একটা কথা আছে, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্টেন্সিটি। কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্টেন্সিটি। অর্থাৎ প্রতিদিন তোমাকে নিয়মানুবর্তী হতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে নিজের কাজে, এবং তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেকটা লাভ হয়েছে, অনেকটা উপকারে তোমাদের লাগতে পারে এই ভিডিওটা। অনুসরণ করার চেষ্টা করো, শুধু শুনে রেখে দিও না, তাহলে সেটাই এগেন বিনোদন হয়ে রয়ে যাবে। আমি চাই তোমরা সবাই পেরে যাও নিজেদের লক্ষ্যে, নিজেদের মনোযোগে। তোমাদের সঙ্গে আবার কথা হবে, ততদিন পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।